নমস্কার, সবাইকে স্বাগত নিউজ নাওয়ার পর্দায় অভিমুখ অনুষ্ঠানে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। ঠিক আজকে 1 মে, আজকে কিন্তু প্রত্যাবর্তন বাংলা ছায়াছবিটি রিলিজ হয়েছে অল ওভার ইন্ডিয়াতে। আজকে ত্রিপুরাতে কিন্তু রূপসী সিনেমা হলে চলছে, বিকেলবেলা হবে সেই সিনেমা উদ্বোধন হবে এবং সেই সিনেমা নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম, আমরা গতকালকেও কথা বলেছি। আজকে কিন্তু যিনি রয়েছেন আমাদের সঙ্গে, অভিনয়ের জগতে এক নির্ভরযোগ্য নাম। দীর্ঘদিন ধরে তিনি তার প্রতিটি চরিত্রে রেখেছেন অসাধারণ ধারাবাহিকতা আর বিশ্বাসযোগ্যতা। বিভিন্ন গল্পে, নানা প্রেক্ষাপটে মা হিসেবে তার উপস্থিতি হয়ে উঠেছে দর্শকের কাছে এক পরিচিত আশ্রয়। তার অভিনয়ে মিশে থাকে উষ্ণতা, দৃঢ়তা আর নিঃশব্দ আবেগের গভীরতা। প্রতিটি ভূমিকায় তিনি যেন নূতন করে ছুঁয়ে যান হৃদয়, সরল অথচ অসামান্য। তিনি কি জানেন তো? তিনি হলেন প্রত্যাবর্তন ছায়াছবির যে মুখ্য অভিনেত্রী, আর কেউ নন, অপরাজিতা আঢ্য। দিদি নমস্কার, স্বাগত। দিদি শুনতে পাচ্ছেন? আই থিঙ্ক আপনাদের কোনো ভুল হয়েছে, আমি মিষ্টু, অপরাজিতা আঢ্য নই। আসলে অপরাজিতা দির সঙ্গে প্রথমে কথা বলতেছিলাম, তাই বোধহয় লিঙ্কটা মিষ্টুর সঙ্গে তাড়াতাড়ি আগে লেগে গেছে। খুব ভালো হয়েছে। প্রত্যাবর্তনের কিন্তু আরেকটি চরিত্র, মুখ্য চরিত্র, সেই মিষ্টুর সঙ্গে কথা বলবো আমরা। মিষ্টু, তোমাকে স্বাগত। আবার কিন্তু সেই নেটওয়ার্কের ইস্যু, যার জন্য এইবার কিন্তু চলে এসেছে আমাদের স্ক্রিনে একদম আমার ভীষণ প্রিয় এবং প্রত্যেকের পছন্দের অপরাজিতা দিদি। দিদি কেমন আছেন বলুন? দিদি মোবাইলটা একটু সুন্দরভাবে আমাদের মিষ্টি চেহারাটা দেখতে পারি। ভীষণ প্রবলেম করছে, এখান থেকে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আওয়াজটাও, সেই মিষ্টি আওয়াজটাও পেয়ে গেলাম। আচ্ছা দিদি, কেমন আছেন বলুন? ভালো আছি। অভিনয় এক একটা চরিত্রে অনবদ্য, মানে আমরা প্রত্যেকে আপনার দারুণ ফ্যান। আজকে আপনাকে আমাদের সঙ্গে পেয়ে গেছি, ভীষণ মানে সৌভাগ্যের ব্যাপার আমাদের কাছে। থ্যাংক ইউ। আমি কিন্তু জানতে চাইবো যে সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিতে আপনার চরিত্রটি কিভাবে অন্য সব কাজের থেকে আলাদা, এবং প্রস্তুতির সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনার? এই 5টা চরিত্রের সঙ্গে খুব একটা আলাদা নয় আমি যেগুলো করে এসেছি আজ পর্যন্ত। এই চরিত্রটার হয়তো পোশাক আশাক কিছুটা আলাদা, কিন্তু এরকম চরিত্র আমি জীবনে অনেক করেছি। যে এরকম বলতে পারবো না যে আমি আলাদা করে এই চরিত্রটা ভীষণ অন্যরকম, তার জন্য আমাকে অনেক প্রিপারেশন নিতে হয়েছে, তা কিন্তু নয়। কারণ এই ধরনের চরিত্রে আমি আগে অনেকবার অভিনয় করেছি। তবে হ্যাঁ, চরিত্রটার বিশেষত্ব হচ্ছে যে, চরিত্র হিসেবে যদি দেখা যায়, চরিত্রটার বিশেষত্ব হচ্ছে যে এই মহিলা সবসময় সবার ভালোর কথা ভেবে নীরবে কাজ করে গেছেন। সেটা সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, ওনার নিজের এনজিও আছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও উনি নিজের জীবনে কিন্তু খুব অসহায়। ওনার সংসারে উনি খুব অসহায়, উনি নিজের কাছে নিজে খুব অসহায়। তো এটাই হচ্ছে এই চরিত্রটার বৈশিষ্ট্য। সিরিয়াল দেখতাম, ভীষণ প্রিয় ছিল আমার সিরিয়ালটা। যে সংসারের জন্য সব কাজ করা হতো, ভীষণ ভালো রান্নার হাত, আলাদা করে হোটেল দেওয়া হয়েছিল, ভাতের হোটেল, মানে ওইটাতেও কিন্তু ওই রকমই চরিত্র ছিল।
হ্যাঁ, বললাম তো এই চরিত্র আমি অনেক করেছি। একদম। আচ্ছা, দিদি, এই যে চরিত্রে অভিনয় করতে গিয়ে মানে ব্যক্তিগতভাবে কোনো আবেগ বা অভিজ্ঞতা সবচেয়ে বেশি আপনাকে স্পর্শ করেছে? এই চরিত্রটা অভিনয় করতে গিয়ে অ্যাকচুয়ালি যখনই যে চরিত্র অভিনয় করি সেই চরিত্রটাই আমি হয়ে উঠি, তবেই সেই অভিনয়টা সুন্দর হয় বা ভালো হয় বা মানুষের মনে পৌঁছয়, মানুষের মনে দাগ কেটে যায়। কিন্তু এই ছবিটা করতে গিয়ে আমার যেটা খুব ভালো লাগা সেটা হচ্ছে আমাদের যিনি আবার সেই অন্তর্জালের গোলযোগ, এই গোলযোগের জন্য মানে ভীষণভাবে সমস্যা হয়ে থাকে অনেক সময় কথা বলতে। দিদিকে পেয়েছি, আমরা বারবার চেষ্টা করছি যে দিদির সঙ্গে যাতে ভালোভাবে আমরা কথা বলতে পারি, দিদির প্রত্যেকটা কথা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর যে প্রত্যাবর্তন ছবিটি, এই ছবিটি সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে কিন্তু এসেছে। তো সমাজের অনেকটা ভালো দিকটা চিন্তা করেই কিন্তু, যাতে করে যে অন্ধকার সময়টা, যে আজকের প্রজন্ম, এই নূতন প্রজন্মর যে একটা কালো অন্ধকার দিকটায় তাদের পাটা এগিয়ে যায়, সেখান থেকে কিভাবে সেই প্রজন্মকে আনা যায় সফল পথে বা সুষ্ঠ পথে, সেই মেসেজটা কিন্তু এই সিনেমাটাতে রয়েছে। এবার বাকিটা আপনারা যখন সিনেমা হলে গিয়ে দেখবেন, তখন গিয়ে মানে বুঝতে পারবেন যে এক একজন অভিনেতা বা অভিনেত্রী তাদের অভিনয়ের মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলেছে। এবং অবশ্যই আমরা বলবো সেখানে কিন্তু একজন লেখক এবং পরিচালকের কথাও এত সুন্দর করে লিখেছেন, এবং প্রত্যেকটা দৃশ্য এমনভাবে ফুটিয়ে তুলতে কিন্তু একটা সুদক্ষ, একটা দক্ষ চোখের দৃষ্টিকোণ বা দৃষ্টি বা সৃষ্টিশীলতা, এগুলি কিন্তু প্রত্যেকটা জিনিস থাকতে হয়, যে এমন করে একটা রূপলী পর্দায় এমনভাবে সমাজের একটা বিষয় তুলে ধরা চারটেখানে কথা নয়। আমরা কিন্তু অবশ্যই এই ছবিটা দেখে আমরা অনেক কিছু শিখব, সেই আশাটাই কিন্তু রাখছি। আর দিদির সঙ্গে একটা মা চুপচাপ ঘরে বসে কাজ করে যায়, নিজের দিকেও নজর দেয় না, কিন্তু অন্যের জন্য করে যায়। এই তো দিদিকে পেয়ে গেছে আবার। দিদি, একটু যদি ক্যামেরাটা একটু দূরে রাখা হয় তাহলে মানে সুন্দরভাবে দেখা যায়। এবার যেটা আমরা কথা বলছিলাম, ছিলাম যে অভিজ্ঞতা সবচেয়ে বেশি আপনাকে স্পর্শ করেছে, আবেগ বা অভিজ্ঞতা। হচ্ছে যে একজন নতুন ডিরেক্টর এত ভালো করে স্ক্রিপ্টটাকে বেঁধেছেন এবং তিনি এত ভালোভাবে করে এক্সিকিউট করলেন, এত সুন্দর ডিরেকশন দিয়েছেন, সেটা আমাকে খুব মুগ্ধ করেছে। এবং তার সঙ্গে অবশ্যই প্রডিউসার যিনি ছিলেন তিনি সার্বিকভাবে ছবিটাকে ভালো করার চেষ্টা করেছেন। এটা এই ওদের দুজনকে এই জন্য আমার সাধুবাদ জানাই। এবং সবাইকে, আজকে আমার হাতে বেশি সময় নেই, আমি খুব কম সময়ের মধ্যে, মানে আমার অনেকগুলো কাজ আজকে আমাদের প্রিমিয়ারও আছে, তার মধ্যে সারতে হবে। আমি একটা কথাই বার্তা পৌঁছতে চাই, এই ছবিটাকে সেন্সর বোর্ড 13+ দিয়েছে, মানে 13 বছর বয়স থেকে এই ছবিটা দেখার অনুমতি দিয়েছে। এবং স্টুডেন্ট যারা, তাদের অবশ্যই দেখা উচিত। এবং এটা 3টে জেনারেশনের ছবি, আমরা, আমাদের আগের জেনারেশন এবং আমাদের পরের জেনারেশন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আজকে ছবিটা রিলিজ হয়ে গেছে, আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন, কারণ এই ছবি আমাদের প্রত্যেকের জন্য, এবং অন্য কোনো মাধ্যমে দেখার জন্য অপেক্ষা করে থাকবেন না, কারণ ছবি বানানো হয় হলে গিয়ে দেখার জন্য। তাই অবশ্যই এই ছবিটা আপনারা সপরিবারে হলে গিয়ে দেখবেন। দিদির আজ বেশি সময় নেই, একটু ব্যস্ততায় রয়েছে, তবু একটু সময় নেব দিদি। ছবির কোন দৃশ্যটি আপনার কাছে মানে সবচেয়ে কঠিন বা স্মরণীয় ছিল? আমার কাছে কোনো দৃশ্যই কঠিন ছিল না, কিন্তু স্মরণীয় দৃশ্য হয়ে থাকবে লাস্ট সিনটা। আচ্ছা, সেটা আমরা গিয়ে সিনেমাকে দেখে বা আপনারাকে দেখে বুঝতে পারবেন যে লাস্ট সিনটা কি ছিল, তারপরে বোঝা যাবে।
আচ্ছা দিদি, এমন কোনো ঘটনা হয়েছে আপনাদের স্টুডিওতে, স্টুডিও না, যখন শুটিং স্পটে শুটিং করছিলেন তখন এমন কোনো ঘটনা আছে যেটা আপনার খুব মনে থাকবে, আর আপনার সেই অট্ট হাসিটা ছিল ওখানে? আমাদের একটা সিন ছিল তাতে মানে অনেক, মানে 3 তলার সমান ওই একটা বাঁশের সিঁড়ি বানানো হয়েছিল, ভাড়া বাঁধা হয়েছিল। সেটার উপরে উঠে একটা সিন আছে, একটা দৃশ্য আছে যেখানে আমি আর শিলাজিৎ কথা বলছি। তো সবাই বলেছিল যে অপাদি কিন্তু ওই সিঁড়িটা বেয়ে উঠবে না, অপাদির ম্যানেজার অপাদিকে অ্যালাউ করবে না। কিন্তু সেটা আমি খুব অনায়াসেই উঠি এবং উঠে শটটা হয়, এবং ওই শটটা খুবই ভালো শট, প্রত্যেকটা শটই খুব ভালো, প্রত্যেকটা শট খুব। আরেকটা ছৌ নাচ, একটা ছৌয়ের একটা মেলা ক্রিয়েট করা হয়েছিল যেটা খুব গর্জিয়াস, খুব সিনেম্যাটিক। সেটা ছবিতে একটা অন্য ইম্প্যাক্ট ফেলবে। একটা কথা জিজ্ঞাসা ছিল যে পরিচালক ও সহ অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? দারুণ। স্পেশালি আমার যে মেয়ে হয়েছে মিষ্টু, ও একটা অসাধারণ অভিনেত্রী, এবং ওর কাজ দেখলে, ওর প্রথম ছবি এটা, সবাই বুঝবে যে ও কত ভালো অভিনেত্রী, এবং এতগুলো তাবড় আর্টিস্টের সঙ্গে ও একদম সমান তালে অভিনয় করেছে। এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরো যারা অভিনেতা অভিনেত্রী, দে আর অল গুড। আপনাকে যখন প্রথম স্ক্রিপ্টটা দেখানো হলো, যখন বললো যে আপনি এই মায়ের চরিত্রে এটা অভিনয় করবেন, তখন মানে গল্পটা পড়ে আপনার কেমন লেগেছিল? গল্পটা পড়ে যে আমাকে খুব একটা টাচ করেছিল তা নয়, কারণ আমি তো অনেক কাজ করি, অনেক ছবি, সেটা আমাকে নয়। কিন্তু আমার মনে হয়েছিল বাস্তবে এটা খুব একটা বাস্তবসম্মত ছবি, এবং আমি কিছু চেঞ্জেস করতে বলি স্ক্রিপ্টটাতে, এবং সেটা করে যখন আমার কাছে আসে, সমর্পণ যখন সেটা করে আমার কাছে আসে, সেটা আমাকে খুব টাচ করে। সামনে আপনাকে আর কি চরিত্রে দেখতে পারি? আমি দেখা যাক, সেটা ক্রমশ প্রকাশ্য। কোনো ইচ্ছে যে এরকম একটা চরিত্রে আমি অভিনয় করব? অ্যাকচুয়ালি আমি জীবনে 100-র বেশি ছবি করেছি। তো দেখা যাক। অসংখ্য ধন্যবাদ দিদি, এতটা সময় আমাদের দিয়েছেন। না, না, আমরা আমরা জানি জানি আপনি খুব ব্যস্ত আজকে। অসংখ্য ধন্যবাদ। আর ত্রিপুরায় এলে অবশ্যই আমরা একদম দেখা করব আপনার সাথে, আর চুটিয়ে তখন আড্ডাও দেব, প্লাস এইটুকুন সময় নিয়ে আমরা কথা বলবো না, অনেকটা কথা আপনার সেই ছোটবেলা, তারপর কলেজ লাইফ, তারপর শ্বশুরবাড়ির ঘটনা, সব নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই। আমরা এতক্ষণ কথা বলছিলাম অপরাজিতা আড্ডুর সাথে, যিনি সবার প্রিয় অপাদি, সেই অপাদির সঙ্গে আমরা কথা বলছিলাম। অপাদি আজকে ব্যস্ততা রয়েছে, স্বাভাবিক, আজকে প্রিমিয়ার, একটু যেতে হবে, ওখানেও কাজ আছে, এটা জানি, অনেকটা সময় দিতে লাগবে ওইখানে, নিজেও তৈরি হয়ে যেতে লাগবে। তো এইগুলো মানে জন্য উনি সময় দিতে পারেননি, তারপরেও কিন্তু তিনি সময় বের করে আমাদের সঙ্গে কথা বললেন, এতটা সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ অপরাজিতা দিদিকে। দিদির অভিনয় আপনারা সবসময় দেখেছেন, কি অসাধারণ তিনি অভিনয় করেন, আর ওনার চোখে মুখে অভিনয়, মানে যেই চরিত্রটাই দেখি, সেটা দিদি নিজের মুখেও বলেছেন, আমরাও জানি, যে যেই চরিত্রটাই দেওয়া হোক না কেন দিদিকে, ওইটা ফুটিয়ে তোলার পুরো দায়িত্বটা তিনি নিয়ে নেন। আর সেই চরিত্রে তিনি কিন্তু ঠিক সেই চরিত্রেই তিনি ঢুকে যান একদম। আমরা ওনার ছবি দেখেছি হামি, সেই হামিতেও দেখেছি অসাধারণ অভিনয়, ওনাকে সিরিয়ালে দেখেছি, তারপর উনি অ্যাঙ্কারিং করেন, একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি অ্যাঙ্কারিং করেন, অসাধারণ তার কথা, বাচনভঙ্গি, আর প্রত্যেকটা লোকের সাথে যে ওনার ব্যবহার, সেটা কিন্তু চোখে পড়ার মতো, এত সুন্দর ব্যবহার ওনার, যার সাথেই কথা বলে একদম মনে ছুঁয়ে যায় একদম। এবার আমরা কিন্তু চেষ্টা করব, হ্যাঁ মিষ্টুকে পেয়ে গেছি আমরা, মিষ্টু প্রথম ছবি, প্রথম তার এই প্ল্যাটফর্ম,
বয়সও একদম ছোট্ট মেয়ে। মিষ্টুর সাথে কথা বলবো। মিষ্টু, তোমাকে কিন্তু স্বাগত। মাত্র 16 বছরের এক তরুণী, একজন প্রতিভা, একজন একদম নতুন মুখ। প্রথম কাজে সে যেভাবে নিজের উপস্থিতি জানান দিয়েছে তা সত্যি সবাইকে চমকে দিয়েছে। চরিত্রের প্রতি ওর সহজাত স্বাভাবিকতা আর নিষ্ঠা একেবারে নিখাদ, কোথাও কোনো কৃত্রিমতা নেই। এই অল্প বয়সে এসে প্রমাণ করে দিয়েছে যে অভিনয় শুধু শেখা নয়, অনুভবেরও বিষয়। এই যাত্রা সবে শুরু, আর সামনে ওর জন্য অপেক্ষা করছে অনেক বড় মঞ্চ, আরও অনেক প্ল্যাটফর্ম, অনেক সিনেমা। এটাই আমরা আশা রাখছি। আজকে মিষ্টু, তোমার প্রথম কাজের ছবি, একদম রূপলি পর্দায় তোমাকে দেখা যাবে। তুমি বলো যে প্রথম তুমি কিভাবে এই ছবিতে, মানে চরিত্রে তুমি অভিনয় করবে, সেই সুযোগটা কিভাবে এসেছিল? সুযোগটা আমাকে আমার ডিরেক্টর স্যার সমর্পণ আঙ্কেল দিয়েছিল। সমর্পণ আঙ্কেলকে আমি ছোটবেলা থেকে চিনি, আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো প্রথমে আমাকে আমার বাবাই গল্পটা শোনালো, যে সমর্পণ স্যার বলেছে এই গল্পটা। আর সমর্পণ স্যার যে বলেছে যে এই চরিত্র, দিশা চরিত্রটাকে আমাকে নিয়ে ভাবছে। তো এইভাবে আমার কাছে ছবিটা প্রথমে এলো, আর আমি তো শুনে মারাত্মক খুশি। কারণ এর আগে আমি আহ এক মানে মানে কোনো কিছু কাজ করিনি সেরকম ভাবে। এর আগে আমি শুধু শিখে গেছি। আমি অভিনয় স্বাগতা মুখার্জি ম্যামের কাছে শিখতাম, আমি শুধু শিখে গেছি, আমি নাচও করি। তো যখন আমার কাছে এই খবরটা এলো যে এরকম করে সমর্পণ স্যার চাইছে যে আমি চরিত্রটা করি, তখন আমার বিরাট আনন্দ হলো, খুব খুব খুশি হলাম। ভয়ও লাগলো যে প্রথম ছবি কিরম, কতটা ভালো করতে পারবো। আমরা সবাই সিনেমা দেখতে ভালোবাসি। সিনেমা হলে গিয়ে রূপলি পর্দায় যখন বিভিন্ন চরিত্রকে অভিনয় করতে দেখি, ভীষণ ভালো লাগে। তো তুমি যে এই অভিনয় করেছো বা রূপালী পর্দাতে তোমাকে দেখা যাবে, সেই অনুভবটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো। যখন আমি ছোট ছিলাম, আমি খুবই ছোট বয়স থেকে নাচ শিখি, মানে আমার 2.5 বছর থেকে আমি নাচটা করছি। তো নাচের না একটা পার্ট আছে অভিনয় বলে, মানে আমি কত্থক করি, তো কত্থকের মূল একটা পার্ট হচ্ছে অভিনয়। তো অভিনয় পার্টটা আমার ছোটবেলা থেকে আমার ফেভারিট পার্ট ছিল। তারপরে যখন মানে জানতে পারলাম যে অভিনয় মানে সিরিয়াল বা মুভি বলো, যে অভিনয় করে আলাদা একটা জিনিস আছে, তখন থেকে আমার অভিনেত্রী হওয়ার খুব শখ হয়েছিল। তো নিজেকে যে আজ একটা অভিনেত্রী, সবাই যে বলছে যে আমি অভিনয় করছি বা আমি একটা অভিনেত্রী, এটা শুনে আমার খুব ভাল লাগছে। মানে একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট। আর আজকে এত বছরের পরে, এত বছর স্বপ্ন দেখার পরে যে আজকে এটা সত্যি হচ্ছে, এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। আর আমি খুব 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 খুশি। আচ্ছা, তোমার এই যে শুটিং করছিলে, এর মধ্যে সবচেয়ে কোন দৃশ্যটা, কোন জায়গাটা তোমার অভিনয় করতে ভীষণ ভালো লেগেছে? আমার অনেস্টলি পুরো মুভিটাতে অভিনয় করতে খুব ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা সিনে আলাদা, মানে কোনো সিনে না কোনো সিমিলারিটি নেই, প্রত্যেকটা সিনে নতুন ভাবে অ্যাক্ট করা যাচ্ছে, নতুন ইমোশন আমি দিতে পারছি। তো আমার প্রত্যেকটা সিনে খুব ভালো লেগেছে। আর আমার মানে ওরকম ভাবে বিশেষ কোনো ফেভারিট সিন নেই, কারণ আই থিঙ্ক এখানে এই যতগুলো আমি সিন প্লে করেছি বা যতগুলো সিন এই মুভিতে আছে, প্রত্যেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর আমার প্রত্যেকটা সিন করতে খুব ভালো লেগেছে। আমার কোনো ফেভারিট সিন ওরকম ভাবে নেই, আমার প্রত্যেকটা সিনই ভালো লেগেছে করতে। কোনো অভিনয় করতে গিয়ে ধরো একটু ভুল হয়ে গেল, বকুনি খেয়েছো কি? প্রচন্ড। আমি যখন শুটিং হয়েছে তখন আমি অতটা বকুনি খাইনি, কিন্তু যখন এই শুটিং এর আগে আমি দেবরঞ্জন নাকসের কাছে ওয়ার্কশপ করতাম, তো তখন প্রচন্ড বকা খেয়েছি, প্রচন্ড বকা। কিন্তু শুটের সময় আমি বকা সেরকম ভাবে খাইনি। আচ্ছা, তুমি তো মাত্র 16 বছরের, তুমি স্কুলে আছো নিশ্চয়ই। তো তোমার যে বন্ধুরা আছে, তাদের কি রিয়েকশন দেখলে? শুটিংটা করার সময় আমার একটা বন্ধুও জানতো না যে আমি মুভি করছি বা কিছু করছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। তারা শুধু আমাকে একটাই প্রশ্ন করতো যে তুই স্কুলে আসছিস না কেন, তুই আমাদের সাথে আমাকে টাইম দিতে পারছিস না কেন। ওরা বেড়াতে যাওয়ার প্ল্যান করতো, আমি না করে দিতাম কারণ শুটে থাকতাম।
তারপরে এত কিছু পরে যখন ফাইনালি আমি বললাম যে কারণটা কি, শুনে সবাই মারাত্মক খুশি। মানে যারা যেই ক্লাসমেটরা যারা আমার সাথে কথা বলতো না এখন তারা মানে তারাও এত খুশি, আমার তো দেখে কিরকম অবাক লাগছে। আমার যারা বন্ধু আমার মানে আই এম ভেরি ব্লেসড যে আমার বন্ধুরা আমাকে এত সাপোর্ট মানে খুব এখন করছে, ওরা এত খুশি, সেটা আমার দেখে খুব খুশি হচ্ছে। মা কি বললো? মা তো যখন আমি মানে যখন সমর্পণ স্যার এই নিয়ে এলো মুভিটা, তখন তো মা তখন থেকেই কাঁদছে, এখনো কাঁদছে, সবসময় কেঁদেই যাচ্ছে খুশিতে। তো আর আলাদা করে কিছু বলছে না, শুধু খুশিতে কেঁদেই যাচ্ছে। ও, তো মা তো আজকে ছবিটা দেখবে, এবার মা তো তোমাকে কিছু তো একটা বলবে। সেই বিষয়টা যখন আমরা মিষ্টুকে দেখব যে আরেকটা ছবি করছে বা একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে মিষ্টু, তখন কিন্তু আবার তোমার ইন্টারভিউ হবে, তোমার সাথে আমি কথা বলবো যদি আমি থাকি, তাহলে তোমার সাথে কথা হবে। ওই সময় আমি জিজ্ঞেস করব যে প্রথম ছবি অভিনয়ের পরে, প্রিমিয়ারের পরে মা কি বলছিলেন তোমাকে, বা বাবা কি বলছিলেন তোমাকে, এটা জানবো। আচ্ছা, আমি শুনেছি সমর্পণদার সঙ্গে কথা বলে যে সিরাজিত দা নাকি খুব লুকোচুরি খেলতো সেটে, হঠাৎ করে উধাও হয়ে যেত, খুঁজে পাওয়া যেত। তোমার কি এমন কোনো ধরনের ঘটনা আছে যে তুমিও করেছো এরকম? আসলে প্রথম মুভি তো অত দুষ্টুমি করার সুযোগটা পাইনি বা নিইনি, একটু ভদ্রই ছিলাম। বেশি সেরকম আমার অ্যাকচুয়ালি শুটে আমি বলবো, আমার না শুটে অনেক বন্ধু হয়েছে, তো তাদের সাথে আমি লুডো খেলেছি, গল্প করেছি, অনেক মজা করেছি তাদের সাথে, কিন্তু ওরম ভাবে কোনো দুষ্টুমি আমি করিনি। কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে খুব দুষ্টুমি করেছো। তো মনে হচ্ছে কি, না না, আচ্ছা, কোনো দুষ্টুমি করিনি গো। লক্ষ্মী মেয়ে। আচ্ছা, মানে তোমার শুটিং এর সময় এমন কোনো অসুবিধা হয়েছে কোনো একটা সিন করতে? তখন কি করেছো বা কাকে বলেছো সেই সত্যি বলতে আমার অসুবিধা হয়নি, কারণ আমার সাথে যারা অভিনয় করেছে, অপরাজিতা ম্যাম, শিলাজিৎ স্যার, অঞ্জন দত্ত স্যার, রূপা গাঙ্গুলি ম্যাম, আর আমার যে ডিরেক্টর সমর্পণ সমর্পণ আঙ্কেল, সম্পন স্যার, আমার কোনো আমাকে অসুবিধা মানে হতে দেয়নি ওরা। মানে যখন আমি মানে করছিলাম অ্যাক্টিংটা ওদের সাথে, তখন আমার মনে হচ্ছিল না যে আমি অ্যাক্টিং করছি। তো আমার ওইভাবে কোনো সমস্যা কখনো হয়নি। আর যখন যদি মানে সমস্যা হয়েছিল সেটা আমাকে আমাকে সমর্পণ স্যার কখনো বুঝতে দেয়নি, ওটা মেকআপ করে নিয়েছিল, আমাকে বুঝিয়ে নিয়েছিল, আমাকে প্রত্যেকটা সিনের আগে বলে দিয়েছিল যে এটা এরকম করে করতে পারি, প্রত্যেকটা মানে ব্রিফিং হয় না যেরকম ব্রিফিং দেওয়া। তো আমার ওরভাবে কোনো সমস্যা হয়নি। সিনটা তোমার করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে, মানে কঠিন লেগেছে যে এই জায়গাটা আমি কিভাবে করব? কিভাবে করব, আবার সেই সেম কথা আমার। কঠিন তো দেখো, প্রথম ছবি, ভয় লেগেছে কিন্তু কিছু কঠিন লাগেনি, কারণ আমি এর আগে ওয়ার্কশপ করেছি, আমার কাছে প্রত্যেকটা সিন জলের মতন ক্লিয়ার ছিল। এবারে হতে পারে যে আমার অ্যাক্টিংটা এখনো ওই লেভেলের হয়নি, এখন প্রথম ছবি, কিন্তু আমি এইটুকুনি জানি যে আমার কোনো সিনে অসুবিধা হয়নি। হয়তো অ্যাক্টিংটা দারুণ হয়নি কিন্তু আমার অসুবিধাও হয়নি বা শক্তও লাগেনি। তোমার ভবিষ্যতে কি হতে, তোমার এমটা কি? আমার একটাই এম, সেটা হচ্ছে খুশি থাকা। এবারে ক্যারিয়ার, যদি ক্যারিয়ার নিয়ে কথা বলি, আমার অভিনয়ের জগৎ, আমার আর্ট নিয়ে যে পুরো জগৎটা আছে, সে ফিল্ম হোক ডান্স হোক, আমার এই পুরো জগৎটাই ভাল লাগে। তো আমার স্পেসিফিক কিছু হওয়ার ইচ্ছা নেই, আমি জাস্ট একটা আর্টিস্ট হতে চাই। আমার ইচ্ছা অনেক কিছু আছে, আর্টের মাধ্যমে আমার কাজ করার ইচ্ছা আছে। আমি ডান্স করতে চাই, ডান্সার হতে চাই, আমি ভালো ফিল্ম ডিরেক্টর হতে চাই, আমি আমাকে নিজেকে আরো পলিশ করে ভালো একজন অ্যাক্টর হতে চাই, এটাই আমার ইচ্ছা। আচ্ছা, মানে যদি অনেকে তো জিজ্ঞেস করলে বলে কি আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, টিচার হব বা সায়েন্টিস্ট হব, এই জায়গাতে তোমার ক্যারিয়ারে তুমি ভাবছো অভিনেত্রী হবে।
না, আমি ভাবছি আমি একজন আর্টিস্ট হব। যে কোনো যে কোনো ফর্মে আমি একজন আর্টিস্ট হব। শুধু অভিনেত্রী হতে মানে অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু আমি একটা জিনিসে সীমিত থাকতে চাই না, আমি একজন আর্টিস্ট হতে চাই, সেটাই আমার ইচ্ছা। ভেরি নাইস। তোমার আজকে যে একটা পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলটা যেন অনেক ভালো হয়, যাতে করে তুমি খুব শাইন করতে পারো তোমার লাইফে। তুমি কি কোনো ধরনের বার্তা দেবে যে তোমার সমবয়সীরা যারা তোমাকে এখন স্ক্রিনে দেখছে, তাদের জন্য কোনো বার্তা দেবে? তাদেরকে আমি এটাই বলবো যে তাদের যেটা ইচ্ছা করার জীবনে, সেটা, এখন তো সোশ্যাল মিডিয়া আছে, এখন আমরা অনেকজনকে দেখে নিজেকে কম্পেয়ার করে ফেলি যে মানে অন্যজনকে দেখছি যে তারা সেটা করছে ওটা করছে, তারপরে নিজের মানে মোটিভেশনটা চলে যায়, নিজের ইনসিকিউরিটি হতে থাকে। তো এটা খুব স্বাভাবিক, যেহেতু এমনি তো এই বয়সে এগুলো অনেক স্বাভাবিক, আর সোশ্যাল মিডিয়া আসার পর থেকে এটা আরোই স্বাভাবিক। তো আমি এটাই বলবো যে নিজের উপরে বিলিফ রাখো, কাউকে দেখে নিজে মানে কম্পেয়ার করো না কখনো। তুমি একজন ইন্ডিভিজুয়াল, তোমার মধ্যে যেটা আছে অন্য কারোর মধ্যে সেটা নেই। তোমার নিজের মধ্যে তুমি যদি বিশ্বাস রাখো, তাহলে তুমি যেটা চাও সেটা তুমি করতে পারবে। আরেকটা কথা আমি বলবো, আমি যে ফিল্মটা করেছি প্রত্যাবর্তন, সেটার একটা ট্যাগলাইন আছে। আর এটা আমি চাই যে শুধু আমার সমবয়সী যারা তারাই না, এই ট্যাগলাইনটা হচ্ছে সবার জন্য, এই কথাটা সবার জন্য শোনা খুব দরকার। সেটা হচ্ছে, তুমি তুমি তোমার সময়কে গুরুত্ব দেবে নাকি তোমার গুরুত্বকে সময় দেবে, সেটা তোমাকে ঠিক করতে হবে। আর তুমি যদি একবার ওটা ঠিক করে নাও তুমি কোনটাকে সময় দেবে, তাহলে তোমার জীবনটা আপনি আপ খুব ভালো হয়ে যাবে। বেশ সুন্দর করে কথা বলেছো। অসংখ্য ধন্যবাদ মিষ্টু তোমাকে। অনেক অনেক শুভেচ্ছা রইল নিউজ নাওর তরফ থেকে, এবং আমি আমার ব্যক্তিগত ব্যাপার থেকেও তোমাকে বলছি অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো আর সফল হও জীবনে। এতক্ষণ আমরা কথা বলছিলাম মিষ্টুর সাথে, একদম নবাগত। আর এই সিনেমাতে ওকে ঘিরেই পুরো সিনেমাটা, বাকিটা আর বলবো না। এটা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, বুঝুন, এবং আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখুন, আর সময়কে গুরুত্ব দিন, কিন্তু নিজেকেও গুরুত্ব দিন। কাকে গুরুত্ব দিতে হবে সেটা বুঝেও ওইটাকেও গুরুত্ব দিন। এতটুকুই বলবো। এখানেই শেষ করছি আজকে আমাদের অভিমুখ। আবার দেখা হবে অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে, আমরা আলোচনা করব, কথা বলবো, তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। অভিমুখ মানেই অভির মুখটা খুলে দেওয়া। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।